শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস। পর্ব ২৮। পঞ্চানন ঘোষ ছুটতে ছুটতে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিল। বাড়ি গিয়ে দুটো মুখে দিয়ে তাকে যেতে হবে ওই বরানগরে। ছেলে বজ্রনাথের এক সম্বন্ধ এসেছে, বরানগরের মিত্তির বাড়ি, ভালো বংশ। তার চেয়ে বড় কথা হলো বেশ শাঁসালো পরিবার। বীরেশ্বর ঘটক সম্বন্ধ এনেছে। লোকটা ধাপ্পা দেয় না। তাছাড়া বজ্রনাথ তো আর ফেলনা নয়, রীতিমতো ইংরেজি জানা। সেদিন পুরনো কেল্লার রাস্তার ওপর কোন এক ম্যাকার্থি সাহেবের সঙ্গে কি ফটাফট করে কথা! বাবা, দেখে বিশ্বাসই হচ্ছিল না ওর নিজের ছেলে। সুতরাং মিত্তিররাই বা কেন না দেবে? পঞ্চাননের বাড়িটা মেরামত না হলে কি হবে? বেশ বড়, দর্শনধারী। পঞ্চাননের আসল আনন্দ, এতদিন যে কথা পেটের মধ্যে ভুটভাট করছিল, বউ আর ছেলের ভয়ে কাউকে তেমনভাবে বলতে পারছিল না, মিত্তির বাড়িতে গিয়ে বেশ ফলাও করে বলে আসবে। ছেলে তার ইংরেজি জানে, সাহেব বন্ধু আছে। গোপাল মুখুজ্জে ধরে ফেলেছে যে বজ্রনাথ ইংরেজি বই পড়ে। সে কথা স্ত্রীকে বলা সত্ত্বেও কড়া নিষেধ এ ব্যাপারে রাস্তাঘাটে কিছু বলতে। এত ঘোর পেঁচ, এত ঢাক ঢাক গুড়গুড় কেন বুঝতে পারে না। আর গোপালটাও তেমনি, এমন একটা সংবাদ দিব্যি চেপে রেখেছে। তবে ওর একটা ভয় আছে, মেয়ে ছেলে ইংরেজি পড়ে শুনলে পাড়ার লোকে হয়তো বদনাম দেবে। ঠিক তাই তাই বজ্রনাথকে বই এনে দিতে বললেও পঞ্চাননকে কিছুই জানায়নি। গঙ্গার জলে নামতে গিয়ে হঠাৎ মদন নাপিতের দিকে নজর পড়ে। দেখেই গালটা ডান হাত দিয়ে ঘষতে থাকে। বেশ বড় হয়েছে দাড়ি, খড়খড় করছে। ভালো দেখাবে না। ভাবি বেআইয়ের কাছে প্রথম যাচ্ছে সে। ছুটে গিয়ে মদনের সামনে বসে পড়ে বলে, দে তো মদনা, একটু চেঁচে চুচে, বেআই বাড়ি যাব। মদন বলে, বক্কি দেবেন না, আপনার আবার বেআই কে? আরে নেই তো কি হলো, হবু বেআই। বজ্রর সম্বন্ধ এসেছে, বরানগরের মিত্তির বাড়ি যাব আজ। এই তো চান সেরে দুটো মুখে দিয়েই রওনা হব। দে বাবা দে, একটু বানিয়ে দে। না না, অনেক বাকি পড়েছে। তাতেও কিছু নয়, কিন্তু পুজোর সময় ২-৪ জোড়া নারকেল আর খই মোয়া, তাও দিলেন না। ২ বছর ধুতি দেননি। ২ কানে আঙুল দিয়ে পঞ্চানন বলে, ওরে বাবা, এই শুভ দিনে তুই কি সব কথা শোনাতে বসলি? কি করব, ওই যে দেখুন, ঠাকুরদের গুদম ঘরের পাশে ছেলেটা তীর্থের কাকের মতো বসে রয়েছে। কার ছেলে? তোর ছেলে বলে মনে হচ্ছে যে। তবে কার? অতটুকু ছেলেকে একটা ঘাটের পাশে বসিয়ে রেখেছিস? ধন্যী বাপ বটে তুই। কেন, যদি ডুবে যায়? ওর বয়স ৫ কিংবা ৬, কিন্তু সাঁতার কাটে ধান পোকার মতো। তা ওখানে বসে কেন? বসিয়ে যদি রাখবি, পাশে বসিয়ে রাখ। কাজকর্ম দেখুক এখন থেকেই, দেখে দেখে পেকে উঠুক। কাজকর্ম দেখার জন্য বসতে বয়ে গিয়েছে। আজ শনিবার, দত্তবাড়ির বুড়িমা আসবেন, ও সেই অপেক্ষায় আছে। কি সব শনির দান টান করেন, মাসকলাই, লোহার টুকরো, এটা ওটা দিতে হয়। ছেলেটাকে প্রথম দিন দিতে গেলেও নিতে চায়নি, তাই সঙ্গে অনেকখানি খই বাতাসা দেন, খেয়ে ওর পেট ভরে যায়। তুই জেনে শুনে তোর ছেলেকে শনির দান নিতে চাস? আমার তো সব দানই তিনি, আমাদের আবার বাজ বিচার। ওহো, আজ শনিবার, তার মানে তো বারবেলা শুরু হয়ে যাবে। দে মদনা, তুই তো আমাদের জীবন সাথী রে। সেটা কি বলছেন? সাথী না, নেহাত সহধর্মিনী বলা যায় না তাই, নইলে আমাদের এ পাড়ার জীবনের সঙ্গে তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছিস তুই। জন্ম, মৃত্যু, বিয়ে, কোথায় নেই তুই বল? এই তো বজ্রনাথের বিয়ে আসছে, যাবি না তুই? বল, তুই তো সবচেয়ে বড় বরযাত্রী রে। পঞ্চানন গালটা বাড়িয়ে দিয়ে আবার বলে, তাছাড়া এই তো কদিন বাদেই আর একটা কাজ পাচ্ছিস। খুঁড়ে শান দিতে দিতে মদন বলে, কোন কাজ? কেন, মুহি? গোপাল মুখুজ্জের ভাই? হ্যাঁ। সে আবার বিয়ে করবে নাকি? সে তো খুব অসুস্থ।
তুই কোনো খবরই রাখিস না দেখছি। সে মরতে বসেছে, দলা দলা রক্ত উঠছে। গোপাল সাহেব ডাক্তার এনেছিল, পয়সার গরম হলে যা হয়। পারল সারাতে? আরে এ হলো রাজযক্ষা, শিবেরও অসাধ্য। মদনের হাত এমনিতেই থেমে যায়। মহি নষ্ট হয়ে গিয়েছিল জানে সে, কিন্তু গোপাল মুখুজ্জেকে সে শ্রদ্ধা করে। তার একটা বড় রকমের আঘাত আসছে। ওই তো এক ফোঁটা বউ, কবছর আগেই গিয়েছিল জোড়াসাঁকোয় মহির বিয়েতে। চোখের সামনে স্পষ্ট ভাসে সব। পঞ্চাননের বলার ধরনে মন বিষিয়ে ওঠে তার উপর। লোকটা চিরকাল এইভাবেই চলল। ছেলেটা বোধহয় মানুষ হবে, বেশ গম্ভীর সম্ভীর আছে। পঞ্চানন স্নান সেরে উঠে চলে যায়। ধরন ধারণ দেখে মনে হলো সত্যি তাড়া আছে আজ। অন্যদিন হলে আর কারো সঙ্গে গল্প জমিয়ে বসত। ঠাকুরের গুদামের দিকে চেয়ে দেখে মদন। ছেলে তার কোঁচরে খই নিয়ে দিব্যি চিবোচ্ছে। কখন যে দত্তবাড়ির বুড়িমা ঢেলে দিয়ে গিয়েছেন খেয়াল করেনি মদন। অতটুকু ছেলে শনিবার দিন ভোরবেলা উঠেই তাড়া লেগে যায়। মাকে বলে গামছাটা পরিয়ে দিতে ধুতির মতো করে, নইলে খই নিতে পারে না। এই সময়টুকু ছাড়া অন্য সব সময় সে দিগম্বর। মহির কথা ভেবে মনটা খারাপ হয়ে যায়। বয়ে গেলেও ওকে খারাপ লাগতো না মদনের। এই তো কিছুদিন আগে তার সামনে এসে বসেছিল। বেচারা জানতো না অদূরে এই আগুনে তার ছেলে পুড়ছে। মহি যে এতটা অসুস্থ মদন জানতে পারেনি। দলা দলা রক্ত উঠছে, অথচ 15 দিন আগেও তাকে বাড়িতে কামিয়ে এসেছে। শরীর রক্তশূন্য, খুবই নির্জীব দেখাচ্ছিল। তাই বলে পঞ্চানন যা বলল তেমন মনে হলো না। হয়তো ভালোভাবে চেয়ে দেখেনি মহির দিকে। তবে দিন 5 আগে মুখুজ্জে বাড়িতে গেলে গোবিন্দ মুখুজ্জে মহিকে কামাতে দেয়নি। মনে মনে ভাবে তার বউকে আজই পাঠাবে ও বাড়িতে। তার বউ মাসে একবার যায় বাড়ির বউদের নখ কেটে আলতা পরিয়ে দিতে। ঘন ঘন 3টে ছেলে হয়ে যাওয়ায় একদিনের বেশি পারে না। অথচ আগে রোজই যেত আলতা পরিয়ে দিয়ে আসতে। এখন আলতা পরাতে নতুন একজন বউ যায় রোজ মুখুজ্জে বাড়িতে। মদনের বউয়ের সেজন্য আফসোসের সীমা নেই, কারণ ও বাড়িতে রোজ গেলে লাভ ছাড়া লোকসান নেই। এটা ওটা পাওয়া যায়। বুড়ি সুখেনের মা খ্যাঁচ খ্যাঁচ করলে কি হবে? 2 বউয়েরই দরাজ হাত।